নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন রয়েছি আবারও পিশাচ পর্বের পর্দায় আপনার আমার আজকের গল্পে গল্পে আড্ডাটা জমিয়ে তুলতে। আজ আপনাকে শোনাবো একটা অতীব ভয়াবহ কাহিনী, যে কাহিনীটা শুনতে গিয়ে হয়তো আপনার বুকটা কেঁপে উঠবে বারবার। আমাদের আজকের এই গল্পে কিছু পৈশাচিক ঘটনাবলীর বিবরণ রয়েছে, তবে সমস্তটাই লেখিকার কল্পনাপ্রসূত। এই গল্পের সঙ্গে বাস্তবে কিন্তু কোথাও কোনো মিল নেই। তবে হ্যাঁ, যদি এই গল্পের কোনো অংশ বাস্তবে কোথাও মিলে যায় তবে সেটা নিতান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। তো চলিয়ে দিল থামকে बैठिए, শুরু হচ্ছে আজকের গল্প। লেখিকা সঞ্চারী ভট্টাচার্য বিরচিত কাহিনী নরখাদকের খিদে। আশা করছি আজকের এই গল্পটি প্রিয় শ্রোতা বন্ধুরা শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকে গ্রহণ করবেন। শুরু হচ্ছে নরখাদকের খিদে। গাড়ির হেডলাইটের আলোটা পাহাড়ের রাস্তার ঢাল পেরিয়ে এঁকে বেঁকে উঠে যাওয়া উঁচু নিচু খাড়াই জমি পেরিয়ে কখনো থার্ড কিংবা কখনো সেকেন্ড গিয়ারে ধাক্কা খেতে খেতে এগিয়ে আসতে লাগলো সেই বিভীষিকার দিকে। ঢালের এক প্রান্তেই তো সেটি কালগর্ভের অতীত মঞ্জিরা হয়ে দাঁড়িয়েছিল আর ডাকছিল, এসো এসো আমার দিকে, আমি যে তোমাদের অপেক্ষাতেই রয়েছি, এদিকে এসো। আরে বাবা, ওই বাড়িটাই ঠিক আছে, ওখানে গিয়েই ওঠা ভালো। এখন খামোকা কোথায় বাড়ি খুঁজবো বলো দেখি। গাড়িটা হঠাৎ করে রাস্তার বাঁকে এসে খারাপ হয়ে যায় সুনির্মলের। আরে গাড়িটা তো ঠিকই ছিল, স্টার্ট নিচ্ছে না কেন? উফ, কিছুই তো বুঝতে পারছি না। এখানে তো কোনো মেকানিকও পাবো না এখন। কি করি বলো দেখি। পাশ থেকে নীলিমা বলে ওঠে, তোমাকে নিয়ে আর পারি না, বিশ্বাস করো। একে মেয়েটার খিদে পেয়েছে, বারবার করে বললাম গাড়িটাই রাস্তা দিয়ে নিও না, কিন্তু তুমি আমার কোনো কথাই কানে তুললে না। এখন এই মেয়েটাকে আমি কিভাবে সামলাবো? কাঁদিস না বাবু, কাঁদিস না। এই তো এবারে আমরা একটা হোটেলে যাব, তারপর পেট ভরে খাবো। এই তো শোনা। সুনির্মল গাড়ি থেকে নেমে পড়ে। ছোট্ট কোলের বাচ্চা মেয়েটা চিৎকার করে করে কাঁদতে থাকে। গাড়ির বাইরে বেরোতেই ঠান্ডার প্রকোপটা যেন জাঁকিয়ে বসে। সেই সাথে পাহাড়ি এলাকায় সন্ধ্যের সময় হঠাৎ গর্জে ওঠে মেঘটা। কড় কড় করে বাজ পড়ে। সুনির্মল বাজের শব্দটা পেয়েই আবার আতঙ্কিত হয়ে ওঠে। কোনো রকমে গাড়িটাকে চেক করে আবার ঝাঁপ নামিয়ে দেয়। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ধুর, আর কিচ্ছু হবে না। যেভাবে খারাপ হয়েছে তাতে করে আর কিছুই করা যাবে না। কালকে সকালের আগে তো কিছুই করা সম্ভব নয়। কিন্তু এখানে তো রাত কাটাবার কোনো জায়গাও দেখতে পাচ্ছি না। তবে কি এই গাড়ির ভিতরেই এখন রাত কাটাতে হবে নাকি? কি মুশকিল বলো দেখি। ঠিক সেই সময় নীলিমা বলে ওঠে, ওই যে ওটা কি, একটা মোটেল মনে হচ্ছে না? দেখো দেখো, মোটেল বলে লেখা। আলোটা তো জ্বলছে আর নিভছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে রাতটা কাটিয়ে ফেলা যাবে। মেয়ে কাঁদছে সুনির্মল, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। একই অসম্ভব ঠান্ডা, তারপর এই অবস্থা। আমি কিন্তু আর পারছি না বলে দিলাম। তুমি একটা কিছু করো প্লিজ। সুনির্মল গাড়ির দরজাটা খুলে বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নেয়। তারপরে নীলিমাও বেরিয়ে আসে। তারপরে গাড়িটাকে মাঝপথে ওইভাবেই ফেলে রেখেই ওরা এগিয়ে যায় সেই মোটেলটির দিকে। মোটেলের কাছে যেতেই দেখে রিসেপশনে কেউ নেই। সেখানে একটা আলো জ্বলে রয়েছে, কিন্তু মোটেলের ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই সাজানো। সুনির্মল কিছু না ভেবেই ঢুকে পড়ে। বাচ্চা মেয়েটা তখনও কান্না থামায় না। নীলিমা সুনির্মলকে উদ্দেশ্য করে বলে, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এখন কি করব? আমরা রাতটা কাটাবো কিভাবে? এরকম আবার হয় নাকি? যাও বা একটা জায়গা খুঁজে পেলাম, সেখানেও শান্তিতে থাকার উপায় নেই। জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগছে জানো। অনেকদিন আগে কাগজে
এইরকমই একটা জায়গার ছবি বেরিয়েছিল। এইরকমই ছিল করিডোরটা, কিন্তু যদ্দূর মনে পড়ছে এই জায়গাটাকে তো পুলিশে সিল করে দিয়েছিল। তুমি আবার সেই পুরনো কথা নিয়ে পড়লে? দেখো মেয়েটা চিৎকার করে যাচ্ছে, সেদিকে হুঁশ আছে তোমার? সুনির্মলের মনটা ঘুরে গেল। বাচ্চাটাকে শত চেষ্টা করেও কিছুতেই থামাতে পারল না কেউই। এমন সময় হঠাৎ করেই বাচ্চাটা চুপ করে গেল। বাইরে গর্জে উঠল মেঘটা। অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো একটা মূর্তি। মাথায় কোঁকড়ানো চুল, বেশ ফর্সা আর লম্বা চেহারা। কোট প্যান্ট পরিহিত লোকটি সামনে এসে বললেন, মে আই হেল্প ইউ স্যার? সুনির্মল ও নীলিমা দুজনেই অবাক হয়ে গেল। নীলিমা বলে উঠল, এতক্ষণ তো এখানে কাউকে দেখতে পাচ্ছিলাম না, তাহলে আপনি, মানে আপনি কোথা থেকে এলেন এখানে? লোকটি উদাসীনভাবে বলে উঠল, আমি তো এখানেই থাকি। এখান থেকে যে কোথাও যাওয়ার অনুমতি নেই। কিছু কাজের থেকে কোনোদিন ছুটি পাওয়া যায় না ম্যাডাম। লোকটির ওই সন্দেহজনক হাসিটা নীলিমাকে ক্ষণিকের জন্য ভাবিয়ে তুলল। লোকটি বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে বলল, দিন দিন দিন, ওকে আমার কাছে দিন, আমি ওকে এক্ষুনি চুপ করিয়ে দেব। এরকম কতজনকে চুপ করিয়ে দিয়েছি আমি, তারা আর কোনোদিনও চিৎকার করার সুযোগই পায়নি, একেবারে চুপ করে গেছে, তাই না মামুনি? কথাগুলো বলতে বলতেই ওই আগন্তুক বাচ্চা মেয়েটির চুলের গোছায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। ছোট্ট বাচ্চা মেয়েটি অবাক হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে রইল সেই তীক্ষ্ণ দৃষ্টির দিকে। অতল তলে লুকিয়ে থাকা সেই রহস্যের অন্ধকারে তলিয়ে যেতে থাকলো বাচ্চা মেয়েটি। ওর চোখে জড়ো হয়ে থাকা জলগুলো যেন বাষ্পের মতো উড়ে যেতে লাগলো। নীলিমা বলে উঠল, সত্যি তো, এতক্ষণ মেয়েটাকে কিছুতেই চুপ করাতে পারছিলাম না, কিন্তু কি আশ্চর্য, আপনাকে দেখার সাথে সাথেই দেখুন কেমন চুপ করে গেল। আপনি বোধহয় ম্যাজিক জানেন। আপনারা এখানে কদিন থাকবেন? এই তো আজকের রাতটাই। সাথে সাথে মেঘটা আবার ডেকে উঠল। লোকটি এরপরে প্রত্যুত্তরে বলে উঠলেন, আজকের এই রাত কোনো সাধারণ রাত নয়। আজকের রাতেই তো আমার দ্বিতীয়বার জন্ম হয়েছিল, আর তার নতুন জন্ম। এক খোলস ছেড়ে আরেক খোলসে প্রবেশ করার রাত ছিল এটি। লোকটির কথাগুলো শুনে নীলিমা ও সুনির্মল দুজনেই চমকে উঠল। এরপরে নীলিমা লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আপনার কথাগুলো বড্ড দার্শনিক প্রকৃতির, কিন্তু বিশ্বাস করুন আজকে যা ধকল গেছে, তারপরে আপনার এই কথাবার্তার মানে খোঁজার কোনো আমার ইচ্ছে নেই। আজকে রাতটা এখানেই থাকবো আমরা। একটা ভালো ঘরের বন্দোবস্ত চাই, করে দিতে পারবেন কি? একটা ঘরেই থাকবো সকলে। লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে নীলিমার গোটা শরীরটাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলেন। তারপর মাথা থেকে পা পর্যন্ত চোখটা ঘুরিয়ে পুনরায় নীলিমার চোখের দিকে নিজের দৃষ্টিটাকে স্থির করে বললেন, আছে, খুব ভালো একটা ঘর আছে। ওই ঘরেই সে থাকত, আমার বড্ড প্রিয় মানুষটা। সে মানে কে? আপনার স্ত্রী বুঝি? না না, আমি। আপনি কি পাগল? বলুন তো, থাকতেন মানেটা আবার কি? আপনি তো জল জ্যান্ত আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, তাহলে অসুবিধাটা কোথায়? থাকতেন বলছেন কেন? লোকটি ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি নিয়ে নীলিমাকে উদ্দেশ্য করে বলল, কিছু না, ওই ঘরে আগে আমি থাকতাম, এখন ওটাকে গেস্ট রুম করে দেওয়া হয়েছে। এটা আগে আমারই বাড়ি ছিল, পরে এক ভদ্রলোককে বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেও মারা গিয়েছিল। অগত্যা আমাকেই ফিরে আসতে হলো। এত বড় প্রপার্টিটা সামলাতে আমি না এলে আর কে সামলাতো বলুন দেখি, ফলে আমাকেই আসতে হলো। এখন আমি এখানেই থাকছি, আপনাদের অবশ্য কোনো অসুবিধে হবে না।
এখানে একেবারে 5 স্টার হোটেলের মতোই ব্যবস্থা পাবেন। আসুন আসুন, এদিকে আসুন। এই যে আপনাদের ঘর, ঘুরে দেখুন, সব কিছু ওয়েল মেনটেন্ড রয়েছে। নীলিমা ঘরটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর সুনির্মল লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আর রাতের খাবার, সেটার কি ব্যবস্থা আছে? খাবারের কথা শুনতেই লোকটি জিভটা বার করে নিজের ঠোঁটটাকে চাটতে শুরু করলেন। আর লোলুপ দৃষ্টিতে সুনির্মলের দিকে তাকিয়ে রইলেন। লোকটিকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল সুনির্মল। তারপর তাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার বলুন তো মশাই, আপনাকে না দেখে বড্ড সন্দেহজনক লাগছে। আপনার হাবভাব একেবারে ঠিকঠাক লাগছে না। আমার মনে হচ্ছে রাতে এখানে থাকাটা একেবারেই সেফ নয়। আমরা বরং অন্য কোথাও চলে যাই। নীলিমা, চলো। সুনির্মলের মুখের এই কথাটি শোনা মাত্রই লোকটি নিজের চোখের ভাষা পরিবর্তন করে নিলেন। অন্যদিকে নীলিমা সুনির্মলকে উদ্দেশ্য করে বলল, গাড়িটাকে তো খারাপ করে বসে রয়েছো, আবার অন্য কোথাও গিয়ে থাকার কথা ভাবছো তুমি? এই রাতের বেলা কি আমরা না খেয়ে দার্জিলিংয়ের পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়াবো নাকি? সুনির্মলের সামনেই ছিল একটি আয়না। সেই আয়নার দিকে দেখতেই থমকে গেল সে দেখল লোকটি তাদের চোখের সামনেই দাঁড়িয়ে আছে, অথচ আয়নায় তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। সে বারবার করে ওই লোকটির দিকে আর একবার ওই আয়নাটির দিকে তাকাতে শুরু করল, কিন্তু প্রতিবারই একই ব্যাপার। একবার লোকটিকে দেখতে পেল, আরেকবার আয়নাটাতে তাকে দেখাই গেল না। এই মতাবস্থায় সুনির্মল ভয়েতে পিছিয়ে গেল। দেওয়ালে তার পিঠটা ঠেকে গেল। সে ভয়েতে ওই লোকটির মুখের দিকে তাকিয়ে থাকল। মুখ দিয়ে একটি আওয়াজও বার করতে পারল না। সুনির্মলের আচরণের মধ্যে হঠাৎ করে এমন পরিবর্তন দেখে নীলিমা তাকে উদ্দেশ্য করে এর কারণটা জানতে চাইল, কিন্তু সুনির্মল দেখল লোকটি তার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে, অথচ আয়নায় ফুটে উঠেছে এক বিভৎস চেহারা, যেটিকে হুবহু ওই লোকটির মতোই দেখতে। সে আয়নার ভেতর থেকে ঠোঁটে আঙুল রেখে সুনির্মলকে চুপ করে থাকার নির্দেশ পেশ করতে শুরু করল। পুনরায় সুনির্মলের কপাল থেকে ঘাম ঝরে পড়তে থাকল। ডান গাল বেয়ে ঘামটা জামার কলার ছুঁয়ে গলা দিয়ে নিচে নেমে যেতে লাগলো। এই ঠান্ডার মধ্যেও ঘামে জামাটা নিমেষেই ভিজে গেল সুনির্মলের। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না সামনে দাঁড়িয়ে থাকা লোকটা আর আয়নার মধ্যে থাকা লোকটাকে, কারণ দুটো মানুষ একই, অথচ তাদের চেহারা ছিল একেবারেই আলাদা। একজনকে দেখে মনে হচ্ছিল মানুষ, আর একজনকে দেখে মনে হচ্ছিল পিশাচ। আয়নায় থাকা মুখটা খিলখিল করে হাসতে লাগলো। সুনির্মলের ভেঙে পড়া অবস্থা দেখে হাসতে থাকলো পিশাচটি। সুনির্মল ভয়েতে একেবারে গুটিয়ে গেল। সবকিছু যেন পরিবর্তন হয়ে গেল নিমেষেই। সুনির্মল বলে উঠল, না না না, ঠিক আছে, আমরা এখানে থাকছি। আজকে রাতটা এখানেই কাটাবো আমরা। আপনি বরং আমাদের রাতের খাবারের বন্দোবস্ত করুন, আর কিছু চিন্তা করবেন না, আমরা এই ঘরটাতেই থাকবো, কেমন? লোকটি এক অজানা অচেনা চেহারা নিয়ে গো বেচারার মতন বেরিয়ে গেলেন ঘর থেকে। লোকটি বেরিয়ে যাওয়ার সাথে সাথে সুনির্মল দরজাখানা বন্ধ করে দিয়ে বলল, চুপ, কোনো আওয়াজ করবে না নীলিমা। রাতের বেলা এই ঘরের বাইরেও বেরোবে না, কাউকে ঢুকতেও দেবে না। লোকটা খাবার দিয়ে গেলে চুপচাপ খাবারগুলো খেয়ে বাইরে জানলা দিয়ে ফেলে দেবে সবটা। আমার তো ওই খাবারগুলো খেতে ইচ্ছে করছে না। ভীষণ ভীষণ সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে যেন সব কিছু এক নিমেষে শেষ হয়ে যাবে। এইখানে, মানে এই ঘরে, এই মোটেলে কিছু একটা রয়েছে নীলিমা, যেটা একেবারেই স্বাভাবিক নয়। এর মধ্যে অনেক সমস্যা রয়েছে। আমি তোমাকে বলছি, শোনো, বিশ্বাস করো আমার কথা। নীলিমা সুনির্মলের কথাগুলিকে বিশ্বাস করল না। উল্টে ব্যাগের ভিতর থেকে ডিপ্রেশনের ওষুধ বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, সকাল থেকে একটা ওষুধও পেটে পড়েনি, মনে হচ্ছে আবার মাথার ব্যামোটা শুরু হয়েছে। দেখি
কলকাতায় ফিরে ডক্টর সেনের সাথে কথা বলতে হবে। সুনির্মল কিছুতেই তার দেখা অস্বাভাবিক বিষয়গুলির কথা নীলিমাকে বোঝাতে পারল না। এরপর সময় যেন আরো বেশি করে তাদেরকে নিজেদের আগ্রাসী মনোভাবের দিকে আকর্ষণ করতে শুরু করেছিল। আর সেই মাদারির খেলায় একে একে প্রাণ বিসর্জনের জন্য প্রস্তুত হয়ে উঠেছিল এক একটি প্রাণ। রাত ক্রমেই গভীর হল। বাইরে মেঘের গর্জনটাও একইভাবে অব্যাহত রইল। সেই সাথে মুষলধারে বৃষ্টিও শুরু হলো। এমন সময় দরজার হাতলে বাড়ি পড়ল। স্যার আছেন? আপনাদের খাবার নিয়ে এসেছি যে। স্যার, দরজাটা খুলুন। সুনির্মল লোকটির গলার স্বর শোনা মাত্রই ঠকঠক করে কাঁপতে থাকল। নীলিমা উঠে দরজাটা খুলল। এরপরে লোকটি ঘরের ভিতর ঢুকে এলো। তারপর চাপা দেওয়া পাত্রগুলো টেবিলের উপর রেখে বললেন, আপনাদের জন্য গরম গরম রুটি আর পাঁঠার মাংসের রেজালা রেডি আছে, তাড়াতাড়ি খেয়ে নিন। এই কথাগুলো বলে যেই না লোকটা মাংসের ঢাকনাটা তুলেছে, অমনি সুনির্মলের নজরে পড়ল একটি মানুষের কাটা মাথা। যার চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে আর গোটা মুখটা রক্তে ভেসে যাচ্ছে। সুনির্মল সেটি দেখে আর সহ্য করতে পারল না, চিৎকার করে উঠল, নিয়ে যাও, নিয়ে যাও এই খাবার, আমাদের চাই না, আমরা না খেয়ে থাকতে পারবো, নিয়ে যাও, নিয়ে যাও এই খাবার, নিয়ে যাও। সুনির্মলকে এমন অনাবশ্যক আচরণ করতে দেখে ভয় পেয়ে গেল নীলিমা। এরপরে বলল, কি আজে বাজে কথা বলে যাচ্ছ? কি সুন্দর গরম গরম মাংসের রেজালা বানিয়ে আনলেন লোকটি, আর তুমি কিনা বাহবা দেওয়ার পরিবর্তে যা খুশি তাই বলে চলেছ। না না দাদা, কিছু মনে করবেন না, খুব সুন্দর হয়েছে। আপনি খাবারগুলো রেখে যান। আর আমার মেয়েটির জন্য কিছু আছে? নীলিমা এই কথাটি বলার সাথে সাথেই লোকটি আরেকটি চাপা তুলে ধরল, বলল, এই যে এখানে রয়েছে সেরেল্যাক। সুনির্মল আবারও চিৎকার করতে গিয়ে আয়নার দিকে তাকাতেই চুপ করে যায়। সেই বিভৎস চেহারাটি হাতে ভোজালি নিয়ে চুপ করার ইশারা করতে থাকে তাকে। মুখ খুলতে পারে না সে। লোকটি এরপরে ঘর থেকে বেরিয়ে যান। নীলিমা অনেক বোঝানোর পর সুনির্মল ওই খাবারগুলো খেয়ে ফেলে। বাকিটা নীলিমা ও তার মেয়ে খেয়ে রাতে শান্তিতে ঘুমিয়ে পড়ে। কিন্তু সুনির্মলের চোখে এক ফোঁটা ঘুম আসে না। সে নীলিমার চোখের দিকে তাকিয়ে থাকে। এরপর মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকাতে জানলার বাইরে ভোজালি হাতে সেই লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটির সারা গা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছিল, আর তার হাতে ছিল একটি মানুষের সদ্য কেটে আনা মুন্ড। সেটিকে ধরেই চিবিয়ে চলেছিলেন তিনি। এটি দেখা মাত্রই সুনির্মল ভয়েতে নিজের মধ্যেই গুটিয়ে যেতে শুরু করলো। এতক্ষণ যাকে জানলার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সুনির্মল, সে লোকটি হঠাৎ করেই ঢুকে আসে তার ঘরে। সে দেখে জানলা ভেদ করে ঢুকে আসছে লোকটি। সুনির্মল কিছু করার আগেই লোকটি এসে তার হাতে থাকা ভোজালি দিয়ে নীলিমার গলায় একটা কোপ মারে। এরপর বাচ্চাটাকে নিমেষের মধ্যেই শেষ করে দেয়। সুনির্মলের মুখে চোখে ছিটকে যায় সেই রক্ত। চোখ খুলে সামনের দিকে তাকায় সুনির্মল, দেখে সবকিছুই স্বাভাবিক আছে। স্বপ্ন দেখছিল ভেবে নিজেকে কিছুটা আশ্বস্ত করতে থাকে সে। আর ঘুম না আসায় দরজা খুলে বাইরে বেরিয়ে আসে সে। তারপর একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ে। সে দেখে হোটেলটি আর আগের মতো নেই। জায়গাটা দেখে মনে হতে থাকে কত কালের পুরনো। পাশে থাকা সুইচ বোর্ডটিকে স্পর্শ করার সাথে সাথে উপরের ধসের মধ্যে পড়ে থাকা পরিত্যক্ত আলোটা ঝিলিক দিয়ে ঝিকঝিক শব্দ করতে করতে জ্বলে ওঠে।
এসব কি করে সম্ভব? এসব কি আমার চোখের ভুল? তাহলে কি ওষুধ না খাওয়ার কারণেই এমনটা হচ্ছে? কিন্তু আমি তো শোয়ার আগে ওষুধ খেয়েছি। এত সব চোখের ভুল কিছুতেই হতে পারে না। সামনে সামনে ওটা কি? কিসের ঘর? ওখান থেকে ওরকম বিশ্রী গন্ধ নাকে ভেসে আসছে কেন? একবার গিয়ে দেখতে হবে। এগিয়ে যেতে থাকে সুনির্মল। এরপরে একটা পর্দা সরিয়ে ভিতরে ঢুকতে এসে দেখে ওই লোকটি পিছন ফিরে বসে কি যেন একটা করছে। ঘরের মধ্যে একটা ডিম লাইট জ্বলে রয়েছে, সেটিও জানলা দিয়ে আসতে থাকা হাওয়ার প্রভাবে দুলে চলেছে এদিক থেকে ওদিকে। সেই দুলুনির ছলেই লোকটি পিছনের দিকে তাকালো। সাথে সাথেই সুনির্মলের হাড় হিম হয়ে যায়। সে দেখে লোকটির সারা মুখে রক্ত লেগে আছে, আর তার সামনে পড়ে রয়েছে একটি মেয়ের মৃতদেহ। মৃতদেহটির পেট চিরে সেখান থেকে নাড়ি ভুঁড়ি বের করে খাচ্ছে ওই লোকটা। সাথে সাথে সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করতে থাকে সুনির্মল। অমনি ঘরের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে যায়। চারিদিকে আলোড়িত হতে থাকে একটা পৈশাচিক হাসি। এখানে আসার পথটা মানুষ নিজে নির্ধারণ করে, কিন্তু যাওয়াটা নির্ভর করে আমার ইচ্ছের উপরে। আমার ইচ্ছের বাইরে এখানে কিছুই ঘটে না। এখান থেকে যে তোমরাও আর বাইরে বেরোতে পারবে না। তোমাদেরকে এখানেই থাকতে হবে, আর আমাকে নিজেদেরকে সঁপে দিতে হবে খাদ্য হিসাবে। সুনির্মলের চোখের সামনেটা ধোঁয়াশায় আবৃত হয়ে যেতে থাকে। সে কোনো কিছুই আন্দাজ করে উঠতে পারে না কি ঘটে চলেছে। এসবের কারণগুলো সবটাই তার চোখের সামনে এক আবছা আতঙ্কের মতো দানা বাঁধতে থাকে। আকণ্ঠ ভয় নিয়ে বলতে থাকে সে, আমাদেরকে যেতে দিন। কে আপনি? আমরা কি অন্যায় করেছি? আমি 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 কাউকে কিছু বলবো না, বিশ্বাস করুন। আপনি যে এভাবে মানুষকে কেটে কেটে খান, আমি এসব কোনো কথাই কাউকে বলবো না। আপনার কাছে কেবল একটাই অনুরোধ, আমাদেরকে এখান থেকে চলে যেতে দিন। আমরা কি অন্যায় করেছি বলুন? আমরা তো আপনাকে কোনোভাবে বিব্রত করিনি, কেবল আজকের রাতটা এখানে কাটাতে এসেছিলাম, ব্যাস এইটুকুই কি আমাদের অপরাধ হয়ে গিয়েছিল? আর 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 কি করেছি আমরা? কালকে সকাল হতেই আমরা এখান থেকে চলে যাব, কথা দিচ্ছি আপনাকে। লোকটি হাওয়ার চেয়েও দ্রুততার সাথে তার দিকে এগিয়ে এলো। তারপরে বলল, আমার কথা কাকে বলবি তুই? আমি বেঁচে থাকলে তবে তো বলবি, আমি তো বেঁচেই নেই। আমি তো সেই কবেই মারা গেছি। দেখবি আমার লাশটা? এই দেখ, এই যে খড়ের গাদার তলায় চাপা পড়ে রয়েছে। আর তোর সামনে যে দাঁড়িয়ে, সে তো একটা আত্মা, কেবল একটা শরীর ধারণ করে রয়েছে মাত্র। না হলে খাবো কি করে? আহারের সুখ পাবো কি করে? আমাকে তো পেট ভরাতে হবে বল। হ্যাঁ, ভালো থাকতে হবে। সে আমার সাথে থাকার কথা দিয়েছিল, অন্যের সাথে গিয়ে সংসার পাতল, আর এদিকে তিলে তিলে শেষ হলাম আমি। এই যে তোরা কি সুন্দর পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়েছিস। আরে বাবা, আমারও তো এরকমই একটা পরিবার হতো। একদিন আমিও আমার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে সাথে করে এভাবেই পাহাড়ের ডালে ডালে ঘুরে বেড়াতাম আর প্রকৃতির শোভা দেখতাম। কিন্তু এসব আর হলো কই? আমাকে তো এখানেই পড়ে থেকে থেকে মরতে হলো, শেষ হতে হলো। হ্যাঁ, মাথাটা আমার একেবারে খারাপ হয়ে গেছিল মরার সময়, জানিস। নিজের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলাম, মরে পড়েছিলাম অনেকদিন। তারপর পিঁপড়েতে, আরশোলায় কিংবা টিকটিকিতে খেয়েছিল আমাকে, ভাবতে পারিস? হ্যাঁ,
একটা মানুষ যার কিনা চোখ জোড়া স্বপ্ন ছিল, সেই চোখ দুটোকে খুলে খেয়েছিল টিকটিকিতে। আমাকে 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 অত কষ্ট দিয়ে যারা মারল, সেই মানুষের দল, না 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 না, মানুষ না, বেঈমান মানুষের দলগুলোকে আমি কিভাবে বাঁচিয়ে রাখি বল দেখি। ফলে এখানেই মরে থেকে গেলাম। যারা ছেড়ে দিয়ে চলে যায় তারা কিন্তু ক্ষমা চেয়ে নিজেদের সব দায়িত্ব কর্তব্য ভুলে যায়, জানিস? পিছনে পড়ে থাকা লোকটা মরল না বাঁচল সেটা কিন্তু আর দেখার প্রয়োজন উপলব্ধি করে না তারা। সবটাকে শেষ করে দিয়ে চলে যায়, সবটাকে। তবে এবারে তো তোর পালা, শুধু তোর না, তোদের পালা। তারপর থেকে যারাই এসেছে তাদেরকে এভাবে জ্যান্ত কেটে খেয়েছি আমি। দারুণ লেগেছে। আমাকে মানুষ থেকে যারা জন্তু বানালো তাদেরকে জন্তুর আনন্দ দেব না? এটা আবার হয় নাকি? হ্যাঁ, চোখের সামনে একটা জন্তুকে খেলা দেখালেও তো দেখতে হবে তাদেরকে, নাকি? কি বলিস? সুনির্মল নিজের সর্বশক্তি দিয়ে কোনো ক্রমে ওই দরজাটাকে খুলে ছুটে যেতে থাকে নিজের স্ত্রীর ঘরের দিকে। ঘরের সামনে পৌঁছে দেখে নীলিমা আর তার মেয়েটার নিঃসারে ঘুমোচ্ছে। আর ঠিক সেই সময় অন্ধকারের মধ্যে থেকে একটা ভোজালি বেরিয়ে আসতে থাকে। সেই ভোজালিটির সাথে ক্রমে প্রকাশ্যে আসতে থাকে সেই অশরীরী। সুনির্মলের হাতটা চলে যায় সুইচ বোর্ডের দিকে। সে বারে বারে সুইচগুলোকে নেভাতে আর জ্বালাতে থাকে, কিন্তু একটি আলো জ্বলে না। এরপরে ওই অশরীরী নিজেই পাশে থাকা টেবিল ল্যাম্পটিকে জ্বালায়। সেই আলোতেই সুনির্মল দেখে লোকটি এক কোপে তার ঘুমন্ত স্ত্রীর গলার উপর একখানা কোপ বসালো। সেই কোপে নীলিমার মুন্ডুটা ধর থেকে আলাদা হয়ে গড়াতে গড়াতে এসে ঠেকলো তার পায়ের কাছে। এমন সময় বাচ্চাটি কাঁদতে শুরু করলো। আর ওই পিশাচ নির্মমভাবে সেই মেয়েটির পেটের উপর ভোজালি দিয়ে এক কোপ মেরে ওর পেটের থেকেই শরীরটা দু আধখানা করে দিল। রক্তে ভেসে যেতে থাকলো বালিশ, বিছানা, রক্ত ছিটে এসে লাগলো সুনির্মলের মুখে চোখে। এমন অবস্থায় ঠক ঠক করে কাঁপছে সে। কাঁদবার শক্তিটুকু হারিয়ে ফেলেছিল সে। পাথরের মতন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পরে সম্বিত ফিরতেই ঘর থেকে বেরিয়ে রাস্তার দিকে দৌড়তে থাকলো সে। দৌড়তে দৌড়তে মোটেলের বাইরে এসে রাস্তার উপর একবার হোঁচট খেয়ে পড়ল। খালি পায়ে দৌড়ে চলার কারণে রাস্তার মাঝে পড়ে থাকা একটি কাঁচ গিঁথে গেল তার পায়ে। পা থেকে গল গল করে রক্ত বেরোতে শুরু করলো। সুনির্মল পিছন দিকে তাকিয়ে দেখল ওই লোকটি দাঁড়িয়ে আছে, আর তার হাতে রয়েছে ওর বাচ্চা মেয়েটির কলিজা। সেটিকে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সে, আর তার ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। লোকটি সুনির্মলকে লক্ষ্য করে ভোজালিটা ছুঁড়ে দিল। সেটি তার বুকের পাশ ঘেঁষে বেরিয়ে গেল। তারপর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে মাটিতে পড়ল সেটি। লোকটি বলে উঠল, নে, ওটা তোকে দিয়ে দিলাম। এরপরে তোরও আমার মতোই অবস্থা হবে। তখন এটা কাজে আসবে। নিজের জীবনকে এক রাতের মধ্যে তো শেষ হতে দেখলি তুই। এরপর তো পাগল হয়ে রাস্তায় রাস্তায় আমার মতোই ঘুরে বেড়াবি, আর মানুষকে মেরে কেটে খেতে ইচ্ছে করবে। যখন এই পৃথিবীর সত্যগুলো আমাদের চোখের সামনে ধরা পড়ে যায়, তখন মানুষের মুখোশের আড়ালে পড়ে থাকা চেহারাগুলো বেরিয়ে পড়ে। তখন এইভাবেই শেষ করে ফেলতে ইচ্ছে করে ওই বেঈমানগুলোকে। ওরাই তো ভালোকে খারাপ বানায় রে, যেমন আমাকে বানিয়েছিল। আর আমিও তাই সেই লিগেসি ফলো করে চলেছি। আজকে তোকে দিয়ে গেলাম পরবর্তী লিগেসির দায়িত্বটা। কথাগুলো শেষ করেই বিকটভাবে হাসতে শুরু করলো সেই লোকটা। সুনির্মল চিৎকার করতে করতে ওখান থেকে দৌড়ে ছুটেই চলল এক নাগাড়ে। তারপর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে প্রথমে বড় রাস্তা এবং বড় রাস্তার পরে একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করে সে ছুটতেই লাগলো। সে কতক্ষণ এইভাবে দৌড়েছে জানে না। এক সময় দৌড়তে দৌড়তে সে জঙ্গল পেরিয়ে একটা ফাঁকা স্থানে এসে পৌঁছল। সামনে আবার হাইরোড দেখা যাচ্ছে। কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে সুনির্মল সেদিকে এগিয়ে গেল। দেখল রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান।
খোলা অবস্থায় পড়ে রয়েছে। একটা যেন প্রাণে বাঁচার আশার আলো খুঁজে পেয়ে সুনির্মল সেই দিকে এগিয়ে গেল। দোকানের কাছে পৌঁছতেই ধপ করে সে মাটির ওপর লুটিয়ে পড়ল। তাকে ওই অবস্থায় দেখে দোকানে থাকা চায়ের দোকানের মালিক তড়িঘড়ি উঠে এসে সুনির্মলকে ধরল। তারপর তাকে কোনো মতে একটা বেঞ্চের ওপর বসিয়ে একটা জলের বোতল এগিয়ে দিল। জলটুকু ঢক ঢক করে খেয়ে প্রচণ্ডভাবে হাঁপাতে লাগলো সুনির্মল। আরে মশাই, কি হয়েছে আপনার? এরকম রাত বিরেতে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিলেন? কি মশাই, কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আমার সব শেষ হয়ে গেল। আহা, মুশকিল তো। আপনি বলুন, কি হয়েছে আপনার? সুনির্মলের ধাতস্থ হতে আরো বেশ কিছুটা সময় লাগলো। চা দোকানের মালিকের প্রশ্নের জবাবে সে একে একে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা বলল। কথাগুলো শোনার পর লোকটির কপালে একটা চিন্তার ভাঁজ দেখা গেল। লোকটি গুরুগম্ভীর কণ্ঠে বললে, বুঝলাম, আপনি মশাই ওই জায়গায় উঠে বড় ভুল করে ফেলেছেন। আশেপাশে কাউকে জিজ্ঞেস করার উচিত ছিল আপনাদের আগে। আসলে ওই জায়গা যে অভিশপ্ত, ওই জায়গার একটা ভয়ানক ইতিহাস আছে। এরপরে লোকটি যা বলল তা খানিকটা এই রকম। বহু বছর আগে এক অবিবাহিত প্রেমিক প্রেমিকা একবার এই হোটেলটিতে আশ্রয় গ্রহণ করেছিল, কিন্তু কোনো কারণে সেই রাতে প্রেমিকাটি প্রেমিককে ছেড়ে অন্য কারোর সাথে পালিয়ে যায় এবং এরপর থেকেই শুরু হয় এই ঘটনার সূত্রপাত। ছেলেটি ভীষণ ভালোবাসত ওই মেয়েটিকে। আকস্মিক তার কাছ থেকে এইরকম একটা ব্যবহার পাওয়ায় ছেলেটির মাথায় আকাশ ভেঙে পড়ে। শোনা যায় ছেলেটি নাকি এক রাতের মধ্যেই পাগল হয়ে যায় এবং তার পাগলামির সীমা এমন পর্যায়ে পৌঁছয় যেটা স্বপ্নেও ভাবা যায় না। ওই হোটেলের মালিক এবং সমস্ত কর্মচারীর সঙ্গে হোটেলের সমস্ত গেস্টদের এক রাতের মধ্যে শেষ করে ফেলে এবং নির্মমভাবে হত্যা করে। তারপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এরপর কেটে যায় আরো কয়েক বছর। বেশ কয়েক বছর পর ওই হোটেলের আশপাশে একটি পাগলকে ঘোরাফেরা করতে দেখা যায়। ততদিনে হোটেলটি বন্ধ হয়ে পড়েছিল। সেই পাগলটি তার আস্তানা হিসেবে ওই হোটেলটিকেই বেছে নিয়েছিল। ভগ্নপ্রায় হোটেলের ভেতর কীট পতঙ্গ, পোকা মাকড় এবং পচা গলা জিনিস খেয়ে পাগলটি দিন কাটাত এবং শেষে তার এমন পরিস্থিতি হয়েছিল যে সে তার নিজের শরীরের মাংস কেটে নিজেই খাওয়া শুরু করেছিল। আর এরপর থেকেই ঘটতে থাকে অস্বাভাবিক ও অলৌকিক ঘটনাবলী। দিনের বেলায় ওই হোটেলটিকে পরিত্যক্ত বলে মনে হলেও রাতের অন্ধকারে যেন ওটি জীবন্ত হয়ে উঠত। স্থানীয় আশেপাশের লোকরা ব্যাপারটাকে ভুতুড়ে ভেবে ওর ধারের কাছে ঘেঁষত না, কিন্তু অপরিচিত, অচেনা, অজানা কোনো মানুষ ওই হোটেলের খপ্পরে পড়লেই সেই রাতই হতো তার জীবনের জন্য শেষ রাত। এইরকমই এক অন্ধকার রাতে সুনির্মলদের মতোই এক দম্পতি শেষ বারের জন্য এসে হাজির হয়েছিল ওই হোটেলের সামনে। তারা না জেনেই প্রবেশ করেছিল সেই হোটেলে এবং তারপর মাংস থেকে গড়িয়ে পড়ছে রক্ত। কি ভালো লাগছে, কিন্তু এসবের খবর যে কেউ রাখে না, কেউ না। এগুলো যে নিতান্তই আমার একার সম্পদ। আমি যে এগুলোর উপর কাউকে ভাগ বসাতে দেব না, কিছুতেই না, কোনো মতেই না, কোনো মতেই না। এগুলোর উপর ভাগ বসাতে এলে তাকেও যে বড় ভোজালিটা মেঝেতে ঘষতে ঘষতে লোকটা এগিয়ে যেতে লাগলো সেই মেয়েটির দিকে। মেয়েটি প্রাণ বাঁচানোর শেষ অঙ্গীকার বুকে বেঁধে মিনতি করতে লাগলো তাকে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি আপনার কি ক্ষতি করেছি, কি ক্ষতি করেছি? আপনি আমাকে মেরে ফেলতে চাইছেন কেন? কি ক্ষতি করেছি আপনার বলুন না, না, না।
ছেড়ে দিন, ছেড়ে দিন। কোথায় টেনে নিয়ে যাচ্ছেন আমাকে? আমাকে যদি কেটে খেতে হয় তাহলে আমাকে মেরে ফেলেই কাটুন। এভাবে জীবন্ত আমার শরীরটাকে কাটলে যে আরো কষ্ট হবে। মেয়েটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে দেখে ভোজালিটা সেই দিকে নিয়ে যায় ওই লোকটি। তারপর ডান চোখের উপরে একটা কোপ মারে। সাথে সাথে চোখটা খুবলে এসে পড়ে যায় তার পায়ের সামনে। মেয়েটা যন্ত্রণায় পাগলের মতো ছটফট করতে থাকে। তার মুখ দিয়ে চোখ দিয়ে দলা দলা রক্ত বেরিয়ে আসতে থাকে। সেটি দেখে উন্মত্ত তার শেষ থাকে না ওই লোকটির। লোকটি ভোজালিটা নিজের নোংরা ছেঁড়া প্যান্টে ঘষতে ঘষতে পরিষ্কার করতে করতে বলে ওঠে, চুপ, একদম চুপ, কিচ্ছু হয়নি। আমি নিজেও যে এভাবেই শেষ হয়েছিলাম। আমি তো নেই, আবার আছিও। এভাবে মানুষগুলোকে নিজের হাতে শেষ না করলে যে আমার শান্তি হবে না। আমি যে মরেও শান্তিতে নেই, আবার বেঁচেও শান্তি খুঁজে পাচ্ছি না। কি করব? মানুষের চিৎকার কান্না আমাকে বাঁচিয়ে রেখেছে। যত কষ্ট ততই আনন্দ, যত কষ্ট ততই আনন্দ। এই তোর ওই হিন্দি গানটা মনে আছে? হ্যাঁ, সেই গানটা, লতা মঙ্গেশকরের গাওয়া সেই বিখ্যাত গানটা। কি যেন গানটা? নাম গুম जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज ही पहचान है, घर याद रहे। गा 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 घंटा गा। বলছি না গাইতে। মেয়েটি যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করতে থাকে। লোকটি ওই চিৎকারের শব্দ শুনে আরো বিরক্ত হয়ে মেয়েটির চুলের মুঠি ধরে দেওয়ালের সাথে ঠুকে দিতে থাকে তার মাথাটা, আর বলতে থাকে, আরে আরে গলাটাই তো মনে থাকে না রে লোকের। হ্যাঁ তাই তো, মুখ চোখ হাসি আনন্দ সুখ দুঃখ আবেগ কষ্ট সব মিশে থাকে ওই কণ্ঠের মধ্যেই। যেমন দেখ না, তুই চোখ দিয়ে আমাকে দেখতে পাচ্ছিস কি? পাচ্ছিস না তো? এই দেখ এই দেখ এই দেখ, খালি রক্ত বেরো। কি মুশকিল, খালি রক্ত বেরোচ্ছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আর একটু রক্ত দেখবো আমি। এটুকুতে আমার আশ মিটছে না। লোকটি মেয়েটিকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে তার আরেকটি চোখের উপরেও একইভাবে ভোজালির আঘাত করে। চোখের মণিটি বেরিয়ে গালের উপর ঝুলতে থাকে, আর ওই পিশাচ জিভ দিয়ে চাটতে থাকে সেটি। তারপরে দাঁত দিয়ে খুবলে খুবলে খেতে থাকে সেটিকে। মেয়েটি যন্ত্রণায় অবচেতন হয়ে পড়তে থাকে, কিন্তু সেই পিশাচের ওই পৈশাচিক অত্যাচার তাতেও থামে না। সে আবারও ভোজালির পিছনটা দিয়ে আঘাত করে মেয়েটির পেটে। ব্যথায় আবারও মুখ দিয়ে এক দলা রক্ত বেরিয়ে আসে। কিরে, গাইতে বললাম না গানটা? গা গা বলছি। আরে বাবা, তুই ভালো করে গাইলে আমি তোকে গানা করেই ছেড়ে দেব। আর কিচ্ছু খুবলে খাবো না তোর শরীর থেকে, কথা দিচ্ছি। বিশ্বাস কর। নে নে নে, গানা। আরে বাবা, চোখ উপরে ফেললেও বেঁচে থাকলে হাসপাতালে গিয়ে নতুন চোখ লাগিয়ে নিতে পারবি। হ্যাঁ, তোর চোখ দুটো ভীষণ সুন্দর লেগেছিল, ভীষণ সুন্দর। তাই ওগুলোকে
প্রথম থেকে খাবার ইচ্ছে ছিল আমার। তোর পরিবারের সকলের মাংসে তেমন স্বাদ হয়নি। সেদিন রাতে তোর বর তোকে কাছে ডাকছিল, ভালোবাসছিল। এই যে এভাবে এভাবে তোর শরীরটাকে ছুঁয়ে দেখছিল না? মজা নিচ্ছিলিস তো তুই। সেদিন কেউ তো একটা গান গাইছিলিস কি, তাই না? মজায় থাকলে তো সবাই গান গায়। কষ্টে গিয়ে দেখা, এই যে আমি কষ্টে থাকি, শুধু কাঁচা মাংস খাই আর বিশ্বাসঘাতকদের কথা ভেবে রাতের বেলা চিৎকার করে কাঁদি। দেখবি কেমন করে কাঁদি আমি। হ্যাঁ, কষ্ট 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 দিয়ে গেছে, কষ্ট। মানুষের জাতটাই বেঈমানের, ওরা শুধু কষ্টই দিতে পারে। কষ্ট দিয়ে গেছে আমাকে, শুধু কষ্ট। কারোর বেঁচে থাকার অধিকার নেই, কোনো অধিকার নেই। এই দেখ, হাহাকার, কেবল হাহাকার। এইটুকুই আমার সম্বল, আর তো কিছুই নেই এই শরীরে, কিচ্ছু নেই। মেয়েটি হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাইতে থাকে। যেতে দিন আমাকে, যেতে দিন। গঙ্গানির সুর বেরিয়ে আসতে থাকে তার কণ্ঠের মধ্যে দিয়ে। লোকটা আবারও বলে ওঠে, সে আবার হয় নাকি? আমি যে এতগুলো দিন ধরে তোদের এত সেবা করেছি, কেবল টাকা দিলেই বুঝি সব পাওনা গন্ডা চুকিয়ে দেওয়া যায়? জীবনের দাম এতই কম? আমি তো নিজের সবটা দিয়ে তাকে, সেই মেয়েটাকে ভালোবেসেছিলাম। কি দিয়েছিল সে? কি দিয়েছিল? আমার সাথে রাতের পর রাত থেকে শেষে একটা ছেলেকে ধরে পালিয়ে গেল। বলল আমি নাকি তাকে আঘাত করেছি। আমি 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 নিজের বুকের উপরে জোরে জোরে আঘাত করতে থাকলো সেই পিশাচ। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকলো। আঘাত আঘাত, আমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে চিরকালের জন্যে চলে গেল সে, আর ফিরেও তাকালো না। কত নিদ্রাহীন রাত কাটিয়েছি তার জন্য জানিস? না খেয়ে না ঘুমিয়ে শেষ হয়েছি। আর সে তখন কারোর বিছানায়, কারোর বুকে মুখ গুজে ভবিষ্যতের স্বপ্ন দেখছে। পাগলের মতো চিৎকার করতাম আমি, দৌড়ে বেড়াতাম এই গোটা বাড়িটায়। কান্নার শব্দগুলো এতটাই ভারী হয়ে যেত যে এই ভোজালি দিয়ে নিজের হাতের আঙুল, গলার নলিটাও কেটে ফেলতে বাধ্য হয়েছিলাম একদিন। আর লাশটা, আমার লাশটা, ওটা আজ অব্দি কেউ পায়নি। কাউকে পেতেই দিনি, কারোর হাতে আসতেই দিনি। মেয়েগুলো এরকম কেন হয়? বল না এরকম কেন হয়? এরা মানুষকে শেষ করে কি মজা পায়? এদের অজুহাতগুলো, সত্যি মিথ্যেগুলোকে এরা আগে থেকে বলে দেয় না কেন? এভাবে তিলে তিলে শেষ করতে করতে কেন বুঝিয়ে দেয় এগুলোই ছিল তাদের সত্যি? হ্যাঁ, আর আমার ভালোবাসাটা মিথ্যে? কিরে বল না, ওদের সত্যি মিথ্যেগুলো কি একজনের জীবনের থেকেও বেশি মূল্যবান হয়ে যায়? কিরে বলবি তো? এদেরকে না পারবি শেষ করতে, আর না পারবি নিজেকে শেষ করতে, কিন্তু আমি পেরেছিলাম। আমি জন্ম মৃত্যুর বাঁধন পেরিয়ে বুকের মাঝখানে দলা পাকানো কষ্টগুলোকে রোজ এভাবে ভোজালিটা দিয়ে আঘাত করে করে এটাই বলতাম যে একদিন সব শান্ত হয়ে যাবে। সবকিছু মানুষগুলোকে কারা পিশাচ বানায় জানিস? তোদের মতন মেয়েরা। ওর গলার আওয়াজটা আজও রয়ে গেছে ফোনে, জানিস? আমি আজও শুনি, রেকর্ড চালিয়ে শুনি। ফোনটাও তো আমার কাছেই আছে। ওটাকে বুক পকেটে নিয়ে মরেছিলাম। কি বলতো জানিস?
রোজ রাতে ফোন করে বলতো, তোমার কাছে জানো আমি অনেক শান্তি পাই, ভরপুর শান্তি। তোমার কাছে একটু শান্তিতে ঘুমোতে দাও না গো। এই শুনছো? শুনতে পাচ্ছ? একটু ঘুমাবো তোমার কাছে। আহ, কি শান্তি! সেই কণ্ঠের মধ্যে বিভোর হয়ে আমিও যে কবে মৃত্যুর ঘুম ঘুমিয়েছি জানি না। একদিন আরেকজনের হাত ধরে শান্তির পথে এগিয়ে গেল সে, আর বলে গেল আমাদের মধ্যে সমস্ত কিছু নাকি অন্যরকম ছিল ওর কাছে। ও ঠিক ওইভাবে ভাবাতে চায়নি আমাকে যেভাবে আমি ভেবেছিলাম। পাগল পাগল হয়ে গিয়েছিলাম তার প্রেমে। অন্ধের চেয়েও বড় অন্ধ হয়ে গিয়েছিলাম, নিজের সবটা শেষ করে ফেলেছিলাম। কিন্তু তবুও দেখো সে অন্যের হয়ে গেল। আরে গানা ওই গানটা গা। ওর গলায় ওই গানটা অসাধারণ লাগতো জানিস, সত্যি আওয়াজটা থেকে গেছে। ওর ওই আওয়াজটা শুনলে শরীরের ভিতরে থাকা রক্তগুলো লেলিহান শিখার মতো ফুটতে থাকে। আরে গানা। মেয়েটি আতঙ্কে রোধ হয়ে আসা কণ্ঠ গাইতে থাকে সেই মৃত্যু সঙ্গীত। নাম ঘুম যায়েগা, চেহারাই বদল। লোকটি আবারও বলতে থাকে, হ্যাঁ, নামটা হারিয়ে গেছে, আমার সামনে সে আর নেই। তবুও ভুলতে পারি না ওই নামটা জানিস। ওর মুখটাও আর মনে পড়ে না। তাই সবার মুখের আদলগুলোকে আঘাত করে বদলে ওর ছাঁচ বানাতে থাকি। যদি কারোর মধ্যে ওকে খুঁজে পেয়ে যাই, যদি কারুকে ওর মতন দেখতে লাগে, তোর গলাটাও ওর মতন, এবারে তোর মুখটাকেও আমি ওর মতন আদল দেওয়ার চেষ্টা করব। তার জন্য তোর মুখটাকে সম্পূর্ণ কেটে ফেলে অন্য আরেকটা চামড়া বসাতে হবে। দাঁড়া, আমি যাচ্ছি। গান থামাচ্ছিস কেন? বললাম না, গান না শুনলে আমি কাজ করতে পারি না। গা সেই গানখানা, গা বলছি গা। নাম ঘুম যায়েগা, চেহারা বদল। মেয়েটির চোখ দিয়ে রক্ত ঝরতেই থাকলো, আর মেয়েটির মৃত্যু অবধি সেই সঙ্গীত দলা পাকিয়ে আসা যন্ত্রণা ব্যঞ্জক স্বরে গাইতে থাকলো। শেষ নিঃশ্বাস পর্যন্ত সে গেয়েই গেল। এরপরে একটা ভয়ঙ্কর চিৎকারের মধ্যে দিয়ে সবটা শেষ হয়ে গেল, সবটা। মেয়েটির শরীরটাকে কুচি কুচি করে কাটতে থাকলো সেই পিশাচ। সারা শরীরে রক্ত মেখে পাগলের মতো নাচতে নাচতে নেতিয়ে পড়লো মাটিতে। ওর রক্তগুলোকে সারা শরীরে মেখে বলল, আবারও অপেক্ষা আরেকজনের। তাকেও যেভাবেই শেষ করতে যে হবেই। আলো, আমার আলো, ওগো আলো, এ ভুবন ভরা। সব আলো চলে গেছে, ছেড়ে গেছে আমাকে। এখন কেবল অন্ধকার আর রক্তের মাখামাখি। এরপরে অনেকগুলো বছর কেটে গেছে। ওই জায়গাটিকে অভিশপ্ত মনে করে কেউ আর সেখানে যায় না। পুলিশ দলা পাকানো কিছু ডেড বডিকে রক্তাক্ত অবস্থায় পেয়েছিল, কিছু কুচি কুচি করে কেটে ফেলা শরীরও পাওয়া গিয়েছিল। কিন্তু এসবের পেছনে যে কার হাত আছে তার সন্ধান করতে পারেনি কেউ।
তারপর থেকে ওই বাড়িটিকে নরখাদকের বাংলো বলে সিল করে দেওয়া হয়। কিন্তু অনেকদিন বাদে যখন সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, তখন ওই বাড়িটিকে ঠিকঠাক করে এক হোটেল মালিক সেটিকে মোটেল হিসেবে দর্শনার্থীদের জন্য খুলে দেন। দার্জিলিং যাওয়ার পথে পাহাড়ের কোলে থাকা ওই মোটেলটি রহস্যজনক ছিল। একদিন ওই হোটেলের মালিকের দেহটিকেও ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় হোটেলের সামনের লনে। তারপর থেকেই মানুষের মনে সন্দেহ হয় যে সেখানে ভূতের বাস আছে, এমন কিছু একটা আছে যা কেবল মানুষের মাংস আর রক্তের স্বাদ নিতে জানে। কিন্তু কে সে? কে এইভাবে বছরের পর বছর পড়ে থাকতে পারে ওই মোটেলটিতে? সেখানে আর কেউ যায় না। তবে অনেকে বলেছিল রাতের বেলা নাকি ওই মোটেলটি আর 5টা সাধারণ মোটেলের মতন হয়ে উঠত। মনে হতো যেন সেখানে সবকিছু স্বাভাবিক রয়েছে, সেটি বসবাসের যোগ্য, অথচ সকালে সেটি একটি ভূত বাংলোয় জীর্ণ শীর্ণকায় আবাসস্থলে পরিণত হতো। তাহলে বুঝতে পারলেন তো কিরকম ভাবে আপনি প্রাণে বাঁচাটা বেঁচে গেছেন। যাক, শুনে খুব খারাপ লাগছে যে আপনার পরিবারটা শেষ হয়ে গেল। নিজেকে শক্ত করুন, যা হবার তা তো হয়েই গেছে। এইটুকু বলে লোকটি থামল। সুনির্মল আর কিচ্ছু ভাবতে পারল না। একটা বুক ফাটা চাপা কান্না তার গলা ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইল, কিন্তু সে যেন একেবারে পাথর হয়ে গেছে। ততক্ষণে নিভে গেছে সেই পিশাচের বাসভবনের আলো। কেউ জানতেও পারল না সেই রাতের ইতিহাস। শুধু সাক্ষী থেকে গেল সুনির্মল নিজে, আর তার সঙ্গে আকাশ, বাতাস আর রাতের নিস্তব্ধতা। কেউ যেন বাতাসের সাথে আলিয়ার মতো ফিসফিসিয়ে আবারও গেয়ে উঠল, नाम गम जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज ही